তৃতীয় প্রতিবেদনে ছোট্ট প্রতিবেদনের গানটা আর গাইছি না, দুটো প্রশ্ন আমাকে বড় ভাবায় মাঝে মাঝে, বুঝলেন তো। এই ভাবনার সঙ্গে আপনাদেরও জুড়ে দিলাম। সেটা হচ্ছে যে আমি দেখলাম সার্চ করে যে পৃথিবীর বয়স হচ্ছে 450 কোটি বছর। 450 কোটি বছর। এবারে কী হয়েছে, আমাদের যে সভ্য জগতের ইতিহাস পাওয়া যায় সেটা বড়জোর 10,000 বছর, তার আগে সভ্য জগতের ইতিহাস পাওয়া যায় না। আমাদের ভারতবর্ষের ইতিহাস সবথেকে পুরনো বলে মনে হয়। তো সেটা হচ্ছে রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন। রামচন্দ্র রামায়ণের ঘটনা থেকে আমরা রামচন্দ্র পাই। তো কাল্পনিক বলে সত্য বলেও ধরে নিই, তো সেও 7,000 বছর হয়ে গেছে। রামচন্দ্রের সময় অতি সভ্য ছিল আমাদের ভারতবর্ষ, রামচন্দ্রের রাজত্ব, ন্যায় বিচার ইত্যাদি। রামরাজ্য লোকে এখন কথাই হয়ে গেছে রামরাজ্য। তো যাই হোক, শুধু গেল রামচন্দ্র। এবার তারপরে দাপর যুগে কৃষ্ণ এলেন, সেও 4,000 বছর। তারপরে এখন কলিযুগ চলছে। তো এবারে যদি আমরা সেই গ্রীসের সময় সারা পৃথিবীর ইতিহাস দেখি, 10,000-এর মধ্যে সবাই। কারণ কথা হচ্ছে 450 কোটি বছর যে পৃথিবীর ইতিহাস, এখানে 10,000 বছর কিছুই না। এখন আমি একজনের সঙ্গে কথা বলতে গিয়ে দেখি, সে বলছে যে ঠান্ডা হতো কয়েক কোটি বছর। আমি কয়েক কোটি, ঠিক আছে, 450 কোটির মধ্যে নয় 50 কোটি বছরই ঠান্ডা হতে লাগুক, মানে সাতটা যাতে জীব বাস করতে পারে সেখানে, কি 100 কোটি বছরই লাগুক। এখন তো আরও 300 কোটি বছর রইল, 400 মানে 350 কোটি বছর। 100 কোটি বছর ধরে ঠান্ডা হোক সারফেস। সেই 100 কোটি বছর পরে যে সময়টা, এই 10,000 বছরের এই পৃথিবীর ইতিহাসে, এই মাঝখানের সময়তে আমার লজিক বলে, মানে যুক্তি কী বলে, যে কত কৃষ্ণ, কত বুদ্ধ, কত রামচন্দ্র এসছে আর চলে গেছে, আমরা তার খবর চাই না। সেই ইতিহাস আমাদের রেকর্ড নেই। প্রস্তর যুগ, অমুক যুগ সবই 1 লাখ বছরের মধ্যে। অগ্নি ও আগুনের আবিষ্কার, প্রস্তর যুগ, অমুক যুগ, এসব 1,000 বছর। তারপরে ধরুন ওই কী বলে, ওই ডাইনোসর এখন বলে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বছর, তার মধ্যে, তার বেশি না। বুঝতে পারছেন, 1 কোটি বছর কিছুই না। সেখানে 400 কোটি, 450 কোটি বছর যে পৃথিবীর জন্ম, তো এর মধ্যে কত অবতার পুরুষ, কত মুখ হ্যান ত্যান দেখিয়েছে। তো এখানে একটা যুক্তিতে এটা একটু বুঝতে পারা যায়। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃততেই এই ঘটনাটা উল্লেখ করেছেন, শাস্ত্র থেকে উল্লেখ করেছেন। একবার কৃষ্ণ অর্জুনকে নিয়ে গিয়ে একটা গাছে দেখাচ্ছেন, দেখো তো গাছে কী দেখতে পাচ্ছ, দেখো তো। অর্জুন দেখে থোড়ো কালো জাম ঝুলছে। তো কৃষ্ণ বললেন যে ওই তো থোড়ো কালো জাম ঝুলছে, কালো জাম থোড়ো, মানে গোটা গাছটা মিলিয়ে বোধ 50,000 কি 1 লাখ এরকম কালো জাম হবে। তো কৃষ্ণ বললেন যে তুমি একটু কাছে গিয়ে দেখো তো ওগুলো কালো জাম নাকি। কৃষ্ণ কাছে গিয়ে দেখে থোড়ো কৃষ্ণ, থোড়ো কালো জাম না, থোড়ো কৃষ্ণ। তাহলে এক কৃষ্ণতেই এই এত ভগবদ গীতা অমুক হ্যান ত্যান এত সব ব্যাসদেব এসব ছড়িয়েছে এক কৃষ্ণ, এবং তিনি এখনও সারা পৃথিবীকে মাতিয়ে চলেছেন 4,000 বছর ধরে। তো এবার দেখুন থোড়ো কৃষ্ণ। তো কৃষ্ণই ইন্ডিকেট করছেন যে সে আগে পিছের ব্যাপার আমি জানি না, হয়তো লক্ষ কৃষ্ণ আগেও এসছে এবং ভবিষ্যতেও এই লক্ষ কৃষ্ণ আসবে। এটাই যেন অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন। আচ্ছা, এই গেল একটা প্রশ্ন। দ্বিতীয় অদ্ভুত প্রশ্ন হচ্ছে যে এই জগতে আমরা ইউনিভার্স, যাকে বিশ্বজগৎ বলা, বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে আমরা বলি আমাদের বাংলা ভাষায় বা শাস্ত্রে, আর ইংরেজিতে ইউনিভার্স বলে। তো ইউনিভার্সের ব্যাপারটা চিন্তা করলে মাথা খারাপ করবেন না, বেশি চিন্তা করলে কিন্তু সত্যি মাথা খারাপ হয়ে যাবে এই চিন্তাগুলো করলে। সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞানের এতে জেনেছি যে একটা আলো গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল পার সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে আলোকবর্ষ আছে। তো এই গতিতে চললে 1 বছর ধরে যে আলোর গতি হবে সেটা হচ্ছে সেই একটা ডিস্টেন্স আছে, বুঝতে পারছেন, আলোকবর্ষ বলে, ওটা একটা ডিস্টেন্স। এবারে এই কোটি বছর ধরে এখনও সেই মাঝে আমরা নতুন তারা আবিষ্কার হচ্ছে, মানে নতুন গ্রহ থেকে আলো এসে পৃথিবীতে পৌঁছবে, তখন পৃথিবী দেখতে পাচ্ছি ওখানে একটা গ্রহ আছে। তো সেরকম এখনও পর্যন্ত মাঝে মধ্যে নতুন গ্রহ আবিষ্কার হচ্ছে,
মানে তাদের আলো এসে পৃথিবীতে পৌঁছেছে। চিন্তা করুন, কোটি কোটি বছর ধরে ওই 1,86,000 মাইল পার সেকেন্ডে আলো আসছে, তাতেও এই আলো এসে পৃথিবীতে পৌঁছেছে না। তার মানে ইউনিভার্সের সাইজটা চিন্তা করুন আপনি, মানে কত বড় ইউনিভার্সের সাইজ। এবং এখনও নাকি বহু তারপরে আলো আসছে, এখনও আসছে, এখনও মাঝে মাঝে আসে পৌঁছে। তাহলে ইউনিভার্সের সাইজটা আপনি চিন্তা করুন, ইউনিভার্সটা কত বড় বা কোথায় এসছে কল্পনা করতে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবেন। এইখানেই শেষ করে দিন, আমিও শেষ করছি। এই নিয়ে বেশি চিন্তা ভাবনা করা যাবে না, কারণ তাহলে মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমাদের মাথার তো একটা লিমিট আছে ভাবনা চিন্তা করার। আমরা যখনই একটা এই ধরনের উল্টোপাল্টাই তো আমাদের যা মাথা, সে তুলনায় এই চিন্তাটা উল্টোপাল্টাই চিন্তা, বুঝতে পারছেন? মাথা খারাপের চিন্তা, বেশি চিন্তা করলে একদম মাথাটা খারাপ হয়ে যাবে। এমনি এই শিবনাথ শাস্ত্রী বলেছে বেশি ঈশ্বর চিন্তা করলে পাগল হয়ে যায়, ঠাকুর সম্বন্ধে মন্তব্য করেছিলেন, সেরকমই হয়েছে। রামকৃষ্ণ রাত দিন ঈশ্বর ঈশ্বর করে রামকৃষ্ণের মাথাটা খারাপ হয়ে গেছে। এই হচ্ছে এই জ্ঞানের দৌড় শিবনাথ শাস্ত্রী, তখন জ্ঞানী লোক উনি, কলকাতার সমাজে তখন জ্ঞানী লোক, ওর জ্ঞানের দৌড় হচ্ছে এটা। শ্রীরামকৃষ্ণ কোথায়? শিবনাথ শাস্ত্রী হাওয়ায় উড়ে গেছে কর্পূর হয়ে, বুঝতে পারছেন? এখন কথা মিলে পড়তে গেলে শিবনাথ শাস্ত্রীর নাম উঠে আসে না, শিবনাথ শাস্ত্রীর কোনো অস্তিত্বই নেই। আর শ্রীরামকৃষ্ণ আজকে সারা জগতে পূজিত, প্রত্যেক ঘরে ঘরে। শ্রীরামকৃষ্ণ নিজের নামটাও সই করতে পারে না, লেখাপড়া কিছু করেন। হ্যাঁ, এমনি স্বামীজি একবার বলে বললেন, আপনি তো অশিক্ষিত ব্রাহ্মণ, আপনাকে যাবার কী শুনবো? স্বামীজি মতো লোক। পরবর্তীকালে স্বামীজি ওই শ্রীরামকৃষ্ণের মতো বলেছেন কি জানেন? বলেছেন, ফ্রম এ হ্যান্ডফুল অফ দ্য সি ক্যান মেক ল্যাক্স অফ বিবেকানন্দ দি শ্রীরামকৃষ্ণ। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এক মুঠো ধুলো থেকে লক্ষ লক্ষ স্বামীজি তৈরি করতে পারেন। ওই স্বামীজির মুখ দিয়ে ওই কথা বেরিয়েছিল, আবার ওই স্বামীজির মুখ দিয়ে এই কথাও বেরিয়েছে যে ফ্রম এ হ্যান্ডফুল অফ দ্য সি ক্যান মেক ল্যাক্স অফ বিবেকানন্দ দি শ্রীরামকৃষ্ণ। বুঝতে পারছি?